নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। কিশলয় ছোটবেলা সাথী চ্যানেলের তরফ থেকে আমি অয়ন। বাংলা সাহিত্যের বিভিন্ন কালজয়ী সৃষ্টি আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে পরিবেশন করে থাকি। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বেতালের কাহিনী। আমরা আপনাদের আশ্বস্ত করছি, বেতালের সবকটি কাহিনী আমরা পরপর প্রতি সপ্তাহে আপনাদের সামনে নিয়ে আসব। প্রতিবারের ন্যায় আশা করি এবারও আপনারা সাথে থাকবেন। শুরু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত, উৎপল সেনগুপ্ত অনুদিত বেতালের দ্বিতীয় গল্প। বিক্রমাদিত্য পুনরায় শিরীষ গাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে তুলে সন্ন্যাসীর উদ্দেশ্যে রওনা হলেন। বেতাল তখন বলল, মহারাজ বিক্রমাদিত্য, এবার দ্বিতীয় গল্প শোনো। যমুনা নদীর তীরে জয়স্থল নামে এক নগর ছিল। সেই রাজ্যে কেশব নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের মধুমালতী নামে এক কন্যা ছিল। তার যেমন রূপ তেমনই গুণ। মধুমালতী যৌবনে পদার্পণ করলে তার জন্য পাত্রের সন্ধান চলতে লাগলো। একদিন ব্রাহ্মণ যজমানের বাড়িতে গেলেন বিবাহ উপলক্ষে, এবং ব্রাহ্মণ পুত্র গেল অধ্যয়ন করতে। মধুমালতী বাড়িতে একা। এমন সময় এক ব্রাহ্মণ কুমার কেশবের গৃহে অতিথি হলেন। অতিথি ব্রাহ্মণ সন্তানকে দেখে ব্রাহ্মণীর জামাতা করবার আগ্রহ হলো। তিনি অতিথিকে যথেষ্ট আদর আপ্যায়ন করে পরিচয় আদি জেনে নিলেন। ব্রাহ্মণ সন্তান বেশ বড় বংশেরই সন্তান। ব্রাহ্মণী তাকে বললেন, বাবা, যদি তুমি রাজি থাকো তাহলে আমার কন্যা মধুমালতীর সঙ্গে তোমার বিবাহ দেব। মধুমালতীকে দেখে ব্রাহ্মণ কুমার পূর্বেই মোহিত হয়েছিলেন। ব্রাহ্মণীর প্রস্তাব শুনে এক কথাতেই সম্মত হয়ে গেল। তারপর ব্রাহ্মণ কুমার কেশবের গৃহে অবস্থান করতে লাগলেন। কিছুদিন পরে ব্রাহ্মণ এবং তার পুত্র মধুমালতীকে বিবাহ দেবার প্রতিশ্রুতি দিয়ে এক একটি পাত্রকে বাড়িতে নিয়ে এলেন। ব্রাহ্মণের বাড়িতে 3টি পাত্র একত্রিত হলো। তাদের একজনের নাম ত্রিবিক্রম, দ্বিতীয়জন বামন এবং তৃতীয় জনের নাম মধুসূদন। রূপে গুণে বিদ্যায় বয়সে 3 জনেই সমান। এক কন্যা 3টি পাত্র। ব্রাহ্মণ বড়ই বিপদে পড়লেন। 3 জন 3 জনকেই কথা দিয়েছেন, এখন কর্তব্য কি? এমন সময় ব্রাহ্মণী এসে বললেন, সর্বনাশ ঘটে গেছে, মধুমালতীকে সাপে দংশন করেছে। ব্রাহ্মণ তাড়াতাড়ি 4-5 জন বিষ বৈদ্যকে ডেকে আনলেন, কিন্তু কোনো প্রতিকারই হলো না। বিষ বৈদ্যরা বললেন, ঠাকুর মশাই, কালের ঔষধ নেই। আপনার কন্যার বারতিথি দোষ হয়েছে। স্বয়ং ধন্বন্তরী এলেও বাঁচাতে পারবে না। এই বলে বিষ বৈদ্যগণ চলে গেলেন। আর উপায় কি? ব্রাহ্মণ পুত্র এবং 3 পাত্র এই 4 জনে মিলে মধুমালতীর মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করলেন। ভগ্নীর অপমৃত্যুতে ব্রাহ্মণ পুত্র বিলাপ করতে লাগলেন, আর 3 পাত্র এই বিয়োগান্ত ঘটনায় বৈরাগ্য অবলম্বন করলেন। ত্রিবিক্রম চিতা থেকে অস্থিগুলো নিয়ে কাপড়ে বেঁধে দেশে দেশে ভ্রমণ করতে লাগলেন। বামন সন্ন্যাসী হয়ে তীর্থযাত্রা করলেন এবং মধুসূদন শ্মশানের কাছে পর্ণশালা নির্মাণ করে তার এক কোণে
মধুমালতীর দেহভস্য রেখে যোগ সাধনে ব্রতী হলেন। বামন বেড়াতে বেড়াতে একদিন এক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ব্রাহ্মণ বামনকে তার গৃহে আতিথ্য গ্রহণ করার জন্য অনুরোধ করলে বামন সম্মত হলেন। অল্পক্ষণ পরে রন্ধন শেষ হলে অতিথি ভোজনে বসলেন। ব্রাহ্মণের 5 বৎসরের এক সন্তান ছিল। তার চঞ্চলতায় পরিবেশনায় বিশেষ অসুবিধার সৃষ্টি হতে লাগলো। ব্রাহ্মণী ছেলেকে কোনো মতে শান্ত করতে না পেরে এক জ্বলন্ত উনুনে নিক্ষেপ করে নির্বিঘ্নে পরিবেশন করতে লাগলেন। ব্রাহ্মণীর রাক্ষসীয় ব্যবহারে অতিথি নারায়ণ নারায়ণ বলে আসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন। ব্রাহ্মণ সংকুচিত হয়ে বললেন, এ কি করলেন? বামন বললেন, যেখানে এমন পৈশাচিক ব্যবহার সেখানে ভোজন করা সম্ভব নয়। ব্রাহ্মণ একটু হেসে ঘরের ভিতর গিয়ে একটা বই নিয়ে এলেন এবং সেই বই থেকে মন্ত্র পড়ে ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখীয়মহমৃতাৎ জপ করতেই ছেলেটি বেঁচে উঠে পুনরায় দুরন্তপনা আরম্ভ করলো। বামন চমৎকৃত হয়ে ভোজন সমাপন করলেন। বামন ভাবলেন, বইটি নিশ্চয়ই মৃত সঞ্জীবনী মন্ত্রের পুস্তক। যদি কোনো রকমে ওই মন্ত্র আমি শিখতে পারি তাহলে মধুমালতীর জীবন দান করতে পারবো। এখন যেভাবেই হোক বইটা আমার চাই। এইসব কথা ভেবে অতিথি ব্রাহ্মণকে বললেন, মহাশয়, দিন প্রায় গত। এ সময় অন্য কোথাও যাওয়া নিরাপদ মনে হচ্ছে না, সুতরাং আজকের রাতটা আপনার গৃহে কাটাতে পারলে ভালোই হতো। ব্রাহ্মণ খুশি মনে সম্মত হলেন এবং রাতের খাবারের ব্যবস্থা করলেন। রাত্রির কাজকর্ম শেষে সকলে নিদ্রামগ্ন হলে সন্ন্যাসী বামন চুপি চুপি গৃহ মধ্যে প্রবেশ করে সঞ্জীবনী বিদ্যার বইখানা নিয়ে ব্রাহ্মণের গৃহত্যাগ করলেন। তারপর জয়স্থলে শ্মশানে উপস্থিত হয়ে দেখেন মধুসূদন পর্ণগৃহ প্রস্তুত করে যোগ সাধনায় মগ্ন। দৈবক্রমে সে সময় ত্রিবিক্রমও সেখানে উপস্থিত ছিলেন। এভাবে 3 জন একত্রিত হলে বামন বললেন, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখে এসেছি। তোমার অস্থিগুলো একত্রিত করো, আমি মধুমালতীকে প্রাণ দেব। তারা অস্থি এবং ভস্ম একত্রিত করলে ব্রাহ্মণ মন্ত্রজপ করতেই মধুমালতীর প্রাণ সঞ্চার হলো। তখন মধুমালতীর রূপে বিমোহিত হয়ে এই রমণী আমার, এই রমণী আমার এই বলে তারা পরস্পর বিবাদ আরম্ভ করে দিলেন। মহারাজ, এখন বলো দেখি এই 3 জনের মধ্যে কে মধুমালতীর ন্যায্য দাবিদার? যে শ্মশানে পর্ণকুটি নির্মাণ করে এতদিন শ্মশানবাসী হয়েছিল সেই মধুসূদনই মধুমালতীর প্রকৃত অধিকারী। বিক্রমাদিত্য বললেন। তখন বেতাল বলল, যদি ত্রিবিক্রম অস্থিগুলো যত্ন করে না রাখতো আর বামন যদি সঞ্জীবনী মন্ত্র শিক্ষা না করত তাহলে মধুমালতী বাঁচত কি করে? রাজা বললেন, সে কথা সত্য, কিন্তু ত্রিবিক্রম অস্থি সংগ্রহ করার জন্য মধুমালতীর পুত্র স্থানীয় এবং জীবন দান করে বামন পিতার স্থান অধিকার করেছে। তাই এরা 2 জন মধুমালতীর পানি গ্রহণ করতে পারে না। সাধু সাধু, এ না হলে বিক্রমাদিত্য। এই বলে বেতাল পূর্ব প্রতিজ্ঞা মতো আবার শ্মশানে ফিরে গেল।
বিক্রমাদিত্য অসি হস্তে পুনরায় শ্মশানে গমন করলেন। শুনছিলেন বেতালের দ্বিতীয় গল্প। গল্প পাঠে বেতালের চরিত্রে আমি অয়ন, রাজা বিক্রমাদিত্যের ভূমিকায় অঙ্কিত, ব্রাহ্মণীর ভূমিকায় মৌসুমী, বিষ বৈদ্যের ভূমিকায় অঙ্কিত, বামনের ভূমিকায় দীপঙ্কর, ব্রাহ্মণের ভূমিকায় অয়ন। শুরু হচ্ছে বেতালের পরবর্তী গল্প। বেতালকে পুনরায় গাছ থেকে নামিয়ে আপন কাঁধে নিয়ে বিক্রমাদিত্য চলতে আরম্ভ করলে বেতাল বলল, মহারাজ, আরেকটা গল্প শোনো। বর্ধমান নগরে পরম ধার্মিক এক রাজা ছিলেন, তার নাম রূপসেন। একদিন বীরবর নামে দক্ষিণ দেশীয় এক রাজপুত কর্মোপলক্ষে রাজার নিকট আগমন করে। রক্ষী রাজাকে বীরবরের কথা বললে তিনি বীরবরকে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি প্রদান করলেন। বীরবরকে দেখে রাজা বুঝতে পারলেন যুবক বেশ কাজেরই বটে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কত বেতন পেলে সন্তুষ্ট হবে? মহারাজ, আমাকে প্রতিদিন 1000 স্বর্ণমুদ্রা প্রদান করলে আমার চলে যাবে এবং তাহলেই আমি থাকতে পারি। তোমার সংসারে পরিজন কত? আমি, স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা। বীরবর জবাব দিল। রাজা ভাবতে লাগলেন, যার সংসারে লোক সংখ্যা এত কম, তার এত অর্থের কি প্রয়োজন? একটা চাকরের জন্য প্রত্যহ 1000 স্বর্ণমুদ্রা ব্যয় করা যুক্তিসঙ্গত নয়। কিন্তু যদি ভাবা যায়, নিশ্চয়ই এর কোনো অসাধারণ গুণ আছে যার জন্য এত অর্থ দাবি করছে। সে যা হোক, কয়েকদিন রেখে গুণ আর ক্ষমতার পরীক্ষা করে দেখি। এইসব ভেবে তিনি বীরবরের প্রস্তাবে সম্মত হয়ে কোষাধ্যক্ষকে ডেকে বললেন, এই শোনো, তুমি রোজ সকালে বীরবরকে সহস্র স্বর্ণমুদ্রা দেবে, এর অন্যথা যাতে না হয়। বীরবর রাজাকে ধন্যবাদ দিয়ে কাজে যোগদান করল। কার্য শেষে রোজ 1000 স্বর্ণমুদ্রা নিয়ে বীরবর বাড়িতে গিয়ে সেই অর্থকে 2 ভাগ করে 1 ভাগ ব্রাহ্মণকে দান করত। অবশিষ্ট ভাগকে পুনরায় 2 ভাগে ভাগ করে 1 ভাগ বৈষ্ণব, বৈরাগী এবং সন্ন্যাসীদের জন্য রেখে অপর ভাগ দিয়ে নানা রকম খাবারের ব্যবস্থা করে দিন দুঃখী অনাথ আতুরজনের সেবা করত। এরপর যা অবশিষ্ট থাকত তাই দিয়ে নিজেদের আহারের ব্যবস্থা করত। এইভাবে সারাদিন কাটিয়ে সন্ধ্যার সময় খড়গ চর্ম ধারণ করে বীরবর সমস্ত রজনী রাজদ্বারে উপস্থিত থাকত। রাজা বীরবরের সাহস, শক্তি এবং প্রভু ভক্তির পরীক্ষা করার জন্য রাত্রি 2য় অথবা 3য় প্রহরে বীরবরকে যা আদেশ করতেন, অতি কষ্টকর হলেও বীরবর তা পালন করত। একদিন রাতে হঠাৎ এক রমণীর কান্নার শব্দ শোনা গেল। রাজা বীরবরকে ডেকে বললেন, দক্ষিণে একটা স্ত্রীলোক ক্রন্দন করছে, তুমি শীঘ্রই যাও, ফিরে এসে আমাকে এর কারণ জানাবে। বীরবর রাজজ্ঞা পালনে এগিয়ে চললে রাজাও বীরবরের পশ্চাৎ গোপনে গমন করলেন। সেই কর্ণধ্বনি লক্ষ্য করে বীরবর এক শ্মশানে গিয়ে হাজির হলো। শ্মশানে পৌঁছে দেখতে পেল নানা অলঙ্কারে সজ্জিত এক রমণী শিরে করাঘাত করতে করতে উচ্চ স্বরে ক্রন্দন করছে। বীরবর সে দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল। সেই রমণীর সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে মা?
এই ঘোর রাত্রে ভয়াবহ শ্মশানে দাঁড়িয়ে এভাবে কেন কাঁদছেন? রমণী কোনো কথা না বলে বীরবরকে ডেকে আরো উচ্চ স্বরে কাঁদতে লাগলো। বীরবর বিনীত ভাবে আবার জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদছেন দয়া করে বলুন। এবার রমণী বলল, আমি রাজলক্ষ্মী। রাজা রূপসিনীর নানা অন্যায় আচরণে ধর্মের ঘরে অধর্ম প্রবেশ করে আমাকে গৃহত্যাগ করতে বাধ্য করেছে। আমি চলে গেলে রাজা রূপসিনীর মৃত্যু অবধারিত, সেই কারণে আমার এই ক্রন্দন। বীরবর রমণীর কথা শুনে বলল, দেবী, এই অমঙ্গলকর ঘটনার যদি কোনো প্রতিকার থাকে তাহলে আমি তার জন্য প্রাণ বিসর্জন দিতেও সম্মত আছি। আপনি দয়া করে বলুন। কিছু দূরে পূব দিকে এক মন্দিরে দেবী কাত্যায়নী আছেন। যদি কেউ সেই দেবীর সামনে আপন সন্তানকে নিজ হাতে বলি দিতে পারে তাহলে তিনি প্রসন্ন হয়ে রাজার অমঙ্গল দূর করতে পারেন। রাজলক্ষ্মীর কথা শুনে বীরবর আর বিলম্ব না করে আপন গৃহে গমন করল। রাজাও বীরবরের পিছু নিলেন। বীরবর বাড়িতে গিয়ে পত্নীকে জাগিয়ে সব ঘটনা জানালো। বীরবরের পত্নী ছেলের ঘুম ভাঙিয়ে তাকে বলল, বাবা, তোমার মস্তক দান করলে রাজা দীর্ঘজীবী হবেন এবং রাজ্য সম্পদও অটুট থাকবে। ছেলেটি বলল, মা, তোমার আদেশ সব সময় পালনীয়। উপরন্ত রাজামশাই বিপদ, সুতরাং যত শীঘ্র সম্ভব এই শুভ কাজ সম্পন্ন করার ব্যবস্থা করো। তখন বীরবর সপরিবারে দেবী মন্দিরে যাত্রা করল। রাজা বীরবরের পরিজনের রাজভক্তি দেখে বিশেষ গর্ববোধ করলেন। দেবী মন্দিরে উপনীত হয়ে বীরবর আপন হস্তে ধূপ দীপ পুষ্প নৈবেদ্য সহযোগে দেবীর পূজা সমাপন করে আপন পুত্রকে বলি দিয়ে বলল, দেবী, আমার অন্যতার মঙ্গল সাধন করুন। বীরবরের কন্যা ও ভাইয়ের মৃত্যু দেখে খড়গ দিয়ে আত্মহত্যা করলো। পুত্র কন্যার মৃত্যু হওয়াতে বীরবরের স্ত্রীও তাদের অনুগামিনী হলো। বীরবর প্রভুর কাজ শেষ করেছি ভেবে নিজেও আত্মহত্যা করলো। রাজা দূর থেকে এই মর্মন্তুদ ঘটনা পরিলক্ষিত করে শোকমগ্ন হয়ে ভাবলেন, আমার মঙ্গলের জন্য 4 জন অকালে প্রাণ দিল না, সুতরাং আত্মহত্যা ছাড়া আমার এই পাপের কোনো প্রায়শ্চিত্তই নেই। এই ভেবে খড়গ নিয়ে যেই আত্মহত্যা করতে যাবেন এমন সময় দেবী কাত্যায়নী স্বয়ং আবির্ভূত হয়ে রাজার হাত থেকে খড়গ কেড়ে নিয়ে বললেন, বৎস, তোমার এই আত্মদানের সংকল্প দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি আপন ইচ্ছা মতো বর প্রার্থনা করো। রাজা বললেন, মা, যদি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই বর দিন, এই 4 জন পরহিতৈষী মানুষ তারা যেন জীবন ফিরে পায়। দেবী তথাস্তু বলে পাতাল থেকে অমৃত আনয়ন করে 4 জনকে সঞ্জীবিত করলে রাজা দেবীর স্তুতি করতে লাগলেন। দেবীও রাজাকে আশীর্বাদ করে অন্তর্হিতা হলেন। পরদিন সকালে শ্মশান থেকে রাজসভায় ফিরে রাজা বিগত রাতের যাবতীয় ঘটনা সবার সম্মুখে ব্যক্ত করে বীরবরকে অর্ধ রাজ্য প্রদান করলেন। প্রজাগণ ধন্য ধন্য করে উঠল। মহারাজ, গল্প তো শুনলেন, এবার বলুন দেখি এর মধ্যে কার উদারতা বেশি? বিক্রমাদিত্য বললেন, আমার মতে রাজার উদারতাই বেশি। কেন? বেতাল জিজ্ঞাসা করল। বিক্রমাদিত্য বললেন, প্রভুর উপকারের জন্য সেবকের আর্তবলি কর্তব্য কর্ম। বীরবর রাজার মঙ্গল হেতু আত্মধর্ম পালন করেছে, কিন্তু ভিত্তের জন্য রাজা সম্পদ তুচ্ছ করে রাজার আত্মত্যাগের প্রয়াস কখনো শোনা যায় না।
ঠিক বলেছ বিক্রম, তোমার জ্ঞানের এবং বিবেচনা শক্তির প্রশংসা করতেই হবে। এই বলে বেতাল আপন প্রতিজ্ঞা অনুসারে শ্মশানে চলে গিয়ে বৃক্ষে লম্বমান হয়ে রইল। শুনছিলেন বেতালের তৃতীয় গল্প। বেতাল এবং কথকের ভূমিকায় অয়ন, রাজা বিক্রমাদিত্যের ভূমিকায় অঙ্কিত, রাজা রূপসেনের ভূমিকায় অঙ্কিত, বীরবরের ভূমিকায় দীপঙ্কর, রাজলক্ষ্মীর ভূমিকায় স্নেহা, বীরবর পত্নীর ভূমিকায় বর্ণিতা, বাচ্চা ছেলের ভূমিকায় উজ্জ্বল, দেবী কাত্যায়নীর ভূমিকায় শ্রেয়সী। শুরু হচ্ছে বেতালের পরবর্তী গল্প। বিক্রমাদিত্য পুনরায় ছুটে গেলেন শিরীষ গাছের নিচে, নামিয়ে আনলেন বেতালকে। বেতাল বলল, তুমি আবার আমাকে নিয়ে চললে? তাহলে আরেকটা গল্প বলি, শোনো। ভগবতী নামক নগরে অনঙ্গ সেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। চূড়ামণি নামে এক শুকপক্ষী তার সব সময়ের সঙ্গে ছিল। একদিন রাজা সুখ পাখিকে জিজ্ঞাসা করলেন, তোমার কোন বিষয়ে অভিজ্ঞতা আছে? মহারাজ, আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান এই দিনকালের কথা বলতে পারি। যদি তুমি তাই সক্ষম হও তাহলে বলো তো দেখি, আমার স্ত্রী কোথায় আছে? সুখ বলল, মহারাজ, মগধের রাজা বীরসেনের চন্দ্রাবতী নামে পরমা সুন্দরী ও গুণবতী এক কন্যা আছে। তিনি আপনার পত্নী রূপে আসবেন। সুখের কথা সত্যতা যাচাই করার জন্য অনঙ্গ সেন এক দৈবজ্ঞকে ডেকে বললেন, গণনা করে দেখুন তো কোন রমণীর সঙ্গে আমার বিয়ে হতে পারে। গণনা করে জ্যোতিষী বলল, মগধের রাজকন্যা চন্দ্রাবতীর সঙ্গেই আপনার বিবাহ হবে। জ্যোতিষীর গণনা শুনে রাজা সুখের উপর সন্তুষ্ট হলেন। তারপর এক ব্রাহ্মণকে ডেকে মগধের রাজার কাছে ঘটক পাঠালেন। রাজকন্যা চন্দ্রাবতীরও মদন মঞ্জরী নামে এক শারিকা ছিল। তিনিও একদিন তার প্রিয় শারিকার কাছে নিজ বিবাহের কথা জানতে চাইলেন। শারিকা ভগবতীরাজ অনঙ্গ সেনের কথা বলল। উভয় পক্ষের মুখে একই কথা শুনে পরস্পরের প্রতি ক্রমে ক্রমে পূর্ব রাগের সঞ্চার হতে লাগলো। রাজা অনঙ্গ সেনের প্রেরিত ব্রাহ্মণ মগধরাজের কাছে অনঙ্গ সেনের অভিপ্রায় ব্যক্ত করলে মগধরাজ এক কথাতেই সম্মতি জ্ঞাপন করলেন। তারপর যথাসময়ে অনঙ্গ সেন বর্ষাতে সজ্জিত হয়ে এসে রাজকন্যা চন্দ্রাবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আপন রাজ্যে ফিরে গেলেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় চন্দ্রাবতী প্রিয় শারিকাকেও নিয়ে গেলেন। একদিন অনঙ্গ সেন প্রিয় পত্নীকে বললেন, চন্দ্রাবতী, আমার একান্ত আগ্রহ তোমার শারিকার সাথে আমার সুখের বিবাহ দিয়ে একই পিঞ্জরে রাখি। রাজার কথা শুনে রানী সহস্যে তা অনুমোদন করলেন। যথাকালে সুখ ও শারিকার বিয়েও হয়ে গেল। একদিন রাজার রানী নানা হাসি তামাশায় কালযাপন করছেন। এমন সময় সুখ শারিকার কলহ শুরু হয়ে গেল। তাদের বিবাদ শুনে রাজা বললেন, তোমরা ঝগড়া করছো কেন? তখন শারিকা বলল, মহারাজা, পুরুষ জাতটাই বড্ড বেঈমান। সে কারণেই এদের ওপর আমার শ্রদ্ধা ও আসক্তি সামান্যতমও নেই। এই বিষয়ে একটা কাহিনী বলছি, শুনুন। ইলাপুর নামক স্থানে মহাধনী ছিলেন একজন ধনবান শেঠী।
অনেক কিছু চেষ্টা করেও তারা কোনো সন্তানাদি না হওয়ায় তারা স্বামী স্ত্রী উভয়ই মনোকষ্টে ছিলেন। বৃদ্ধ বয়সে শেঠির স্ত্রী একজন পুত্র সন্তান প্রসব করলেন। শেঠির বিশেষ খুশি হয়ে সন্তানের নাম রাখলেন নয়ানন্দন। নয়ানন্দন এক দণ্ড চক্ষুর আড়াল হলে উভয়ে চারিদিকে অন্ধকার দেখতেন। দেখতে দেখতে নয়ানন্দন 5 বছরের পদার্পণ করল। শেঠির পুত্রকে হাতে করে দিয়ে উপযুক্ত শিক্ষকের কাছে বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত নয়ানন্দন দুশ্চরিত্র বালকদের সাথে মিশে দিন দিন অধঃপতনের চরম সীমায় পৌঁছেছিল। পড়াশোনা তো মোটেই হলো না, কিন্তু অক্ষর বিদ্যায় সুপণ্ডিত হয়ে উঠল। শেঠির মৃত্যুর পর নয়ানন্দন পৈতৃক ধনের অধিকার হয়ে জুয়া, মদ প্রভৃতি নানা রকম বদনেশায় মগ্ন হলো। এর ফলে অতি অল্প দিনের মধ্যেই তার যাবতীয় ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল। দুমুঠো অন্নের জন্য তাকে দ্বার থেকে দ্বারে ঘুরে বেড়াতে হতো। অন্ন দেওয়ার কথা দূরে থাক, গ্রামের লোক তাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দিত। অবশেষে নয়ানন্দন চন্দ্রপুরবাসী হেমগুপ্ত শেঠের বাড়িতে গিয়ে আশ্রয় নিল। হেমগুপ্ত শেঠ ছিলেন তার বাবার পরম বন্ধু। বাবা, হঠাৎ তোমার এখানে আগমনের কারণ জানতে পারি কি? জানবেন বই কি, আমি বেশ কয়েকটা জাহাজ নিয়ে সিংহলে যাচ্ছিলাম। মাঝপথে সামুদ্রিক ঝড়ে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। অনেক ভাগ্য আমার প্রাণ রক্ষা হয়েছে। এই নিঃস্ব অবস্থায় কোন মুখে দেশে ফিরে যাব, তাই আপনার কাছে এসেছি। শেঠির রত্নাবতী নামে বিবাহযোগ্য এক কন্যা ছিল। অনেক চেষ্টা করেও শেঠি তাকে পাত্রস্থ না করতে পেরে বিশেষ চিন্তিত ছিলেন। হঠাৎ ধনবান বন্ধুর একমাত্র পুত্রকে কাছে পেয়ে শেঠি মনে মনে ভীষণ খুশি হলেন। মনে মনে ভাবলেন, ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন এমন সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। পত্নীর সাথে আলোচনা করে সেটি শুভ দিন শুভ লগ্ন দেখে কন্যা রত্নাবতীর সাথে নয়ানন্দের বিবাহ কার্য সম্পন্ন করলেন। বেকার নয়ানন্দন শ্বশুরালয়ে পরম আনন্দে দিন কাটাতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন গত হওয়ার পর হঠাৎ নয়ানন্দের মাথায় দুষ্টুবুদ্ধি সক্রিয় হয়ে উঠল। সে তখন তার স্ত্রীকে বলল, বহুদিন হলো দেশ ছেড়ে বেরিয়েছি। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কারো কোনো সংবাদ জানি না। তার জন্য মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। তুমি মা বাবাকে বলে আমাকে বিদায় দাও। জম জামাই আর ভাগিনের কোনোদিনই আপন হয় না, সুতরাং জামাতা যাতে সন্তুষ্ট থাকে তাই করতে হবে বই কি। অবশেষে সেটি জামাতাকে নানা রকম যৌতুক এবং অর্থ দিয়ে বিদায় দিলেন। নয়ানন্দ আনন্দিত মনে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে রওনা হলো। প্রচুর অর্থ আর নানা রকম দ্রব্য সহ স্ত্রীকে নিয়ে নিবিড় জঙ্গলের ওপর দিয়ে নয়ানন্দন স্বদেশের অভিমুখে চলেছে। কিছু দূর গিয়ে নয়ানন্দন স্ত্রীকে বলল, এই যে দেখছো ভীষণ অরণ্য, এখানে চোর ডাকাতের ভয়। এক কাজ করি, এসো আমরা শিবিকা থেকে নেমে পড়ে পদব্রজে এগিয়ে চলি। গহনা খুলে আমার হাতে দাও, আমি লুকিয়ে রাখি। দেশের কাছাকাছি যাওয়ার পর এগুলো আবার পরিধান করবে। লোকজনদের এখান থেকে বিদায় দিয়ে আমরা দুজনে গরিবের বেশে হেঁটে চললে কোনো বিপদের আশঙ্কা থাকবে না। রত্নাবতী স্বামীর কথা মতো অলংকারগুলো খুলে নয়ানন্দনের হাতে তুলে দিল এবং লোকজনদের বিদায় করলো। নয়ানন্দন আরো গভীর জঙ্গলে প্রবেশ করে রত্নাবতীকে হঠাৎ করে অন্ধকূপের মধ্যে ঠেলে ফেলে দিয়ে দেশে চলে গেল। রত্নাবতী অন্ধকূপে পড়ে উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। সে সময় সেই পথ দিয়ে এক পথিক যাচ্ছিল। রত্নাবতীর কান্না শুনে পথিক অন্ধকূপের কাছে এসে জিজ্ঞাসা করলো, মা, তোমার এমন দুর্দশা কে করলো?
আমি চন্দ্রপুর নিবাসী হেমগুপ্ত শেঠের কন্যা। আমার নাম রত্নাবতী। স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। হঠাৎ ডাকাত পড়ে আমার গায়ে সব অলংকার ছিনিয়ে নিয়ে আমাকে কূপে নিক্ষেপ করেছে। স্বামীকে সম্ভবত প্রহার করতে করতে ধরে নিয়ে গেছে। অধিক রত্নাবতীকে কূপ থেকে উদ্ধার করে পিত্রালয়ে পৌঁছে দিয়ে গেল। মেয়ের এমন দুর্দশা দেখে শেঠি এবং শেঠির পত্নী স্তম্ভিত হয়ে গেলেন এবং কন্যাকে দুর্দশার কারণ জিজ্ঞাসা করলেন। রত্নাবতী পিতার মাতার কাছেও পথিকের মতো মিথ্যা কথা বলল। ধনবান পিতা কন্যাকে পুনরায় এক প্রস্ত অলংকার প্রস্তুত করিয়ে দিলেন এবং জামাতার জন্য দুঃখ করতে লাগলেন। এদিকে নয়ানন্দন শ্বশুরবাড়ির অর্থ সম্পদ আর স্ত্রীর অলংকার নিয়ে দেশে এসে পুনরায় কুসঙ্গে মিশে গেল। অতি অল্প দিনের মধ্যেই সবকিছু নষ্ট করে আবার পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। তারপর ভাবলো, আমি আমার স্ত্রীর সাথে যে ব্যবহার করে এসেছি সম্ভবত তা প্রকাশ পায়নি, সুতরাং যে কোনো একটা ছলে আবার সেখানে গিয়ে কিছু অর্থ হস্তগত করে আবার পালিয়ে আসবো। নারীর পরম গুরু স্বামী। স্বামী নিশ্চয়ই আপন ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছেন, সুতরাং তার ভয় ভাঙিয়ে দিতে হবে। রত্নাবতী মনে মনে এসব কথা চিন্তা করে নয়ানন্দনের সামনে গিয়ে বলল, আমি মা বাবাকে বলেছি পথে দস্যু সব অপহরণ করে নিয়ে গেছে, সুতরাং তোমার কোনো ভয় নেই। এখন থেকে তুমি এখানেই থেকো, আর কোথাও যেও না। আমি যতদিন বাঁচব তোমার সেবা যত্নের ত্রুটি হবে না। মা বাবা জিজ্ঞেস করলে তুমিও একই কথা বলো। ধূর্ত নয়ানন্দন স্ত্রীর উপদেশ মতো শ্বশুর শাশুড়িকে একই কথা বলে গেল। তার সব কথা শুনে দুঃখ করতে লাগলেন। নয়ানন্দনও কৃত্রিম চোখের জলে শ্বশুর শাশুড়ির মন গুলিয়ে ফেলল। ক্রমে রাত হলো। রত্নাবতী নতুন সব অলংকারে সজ্জিত হয়ে শয়ন করতে এলো। কিছুক্ষণ কথাবার্তার পর নয়ানন্দন কপট নিদ্রার ভান করে নাক ডাকতে আরম্ভ করে দিল। রত্নাবতীও ক্লান্ত স্বামীকে কোনরূপ জ্বালাতন না করে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। তখন শয়তান নয়ানন্দন ধারালো এক ছুরি দিয়ে রত্নাবতীর গলা কেটে ফেলে সমস্ত গয়নাপত্র নিয়ে পালিয়ে গেল। গল্প শেষ করে সারিকা বলল, মহারাজা, এই ঘটনা আমি নিজ চোখে দেখেছি। সেই থেকে পুরুষ জাতির ওপর আমার ঘৃণা এবং অভিশাপ জন্মে গেছে। তাই প্রতিজ্ঞা করেছি পুরুষ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করব। সারিকার গল্প শেষ হলে রাজা আপন পাখিকে জিজ্ঞাসা করলেন, চূড়ামণি, স্ত্রী জাতির উপর তুমি কি কারণে এত বিরূপ? তখন শোক বলল, মহারাজ, তবে শুনুন। কাঞ্চনপুরে সাগর দত্ত নামে এক বণিক ছিল। তার একমাত্র ছেলের নাম শ্রীদত্ত। ছেলেটি রূপে গুণে ছিল অতুলনীয়। অনঙ্গপুরের সোমদত্ত শ্রেষ্ঠীর কন্যা জয়শ্রীর সাথে শ্রীদত্তের বিয়ে হয়। কিছুদিন পরে স্ত্রীকে বাপের বাড়ি রেখে গিয়ে শ্রীদত্ত বাণিজ্য করতে চলে গেল। বহুদিন কেটে গেল, তবুও শ্রীদত্ত আর বাড়ি ফিরে এলো না। এদিকে জয়শ্রী স্বামীকে মোটেই পছন্দ করত না, তাই ফিরে আসছে না বলে তার কিছু মাত্র দুঃখ হলো না, বরঞ্চ মনে মনে খুশি হলো। এভাবে বেশ কিছুদিন গত হওয়ার পর শ্রীদত্ত বাণিজ্য করে দেশে ফিরে এলো। বাড়ি ফিরে দেখে স্ত্রী তার বাপের বাড়ি থেকে ফিরে আসেনি। শ্রীদত্ত শ্বশুর বাড়ি গিয়ে হাজির হলো। শ্রীদত্তকে দেখে জয়শ্রী মনে মনে ভাবতে লাগলো, এই আপদ আবার এতদিন পরে কোত্থেকে ফিরে এলো? কতদিন যে জ্বালাবে তার ঠিক ঠিকানা নেই। এই ভাবনায় সে আহার বিহার ত্যাগ করে সহচরীদের নিয়ে নানা রকম যুক্তি আঁকতে লাগলো। এদিকে
বহুদিন পরে বাড়িতে জামাই আসাতে শ্বশুর শাশুড়ি বাড়িতে আনন্দ উৎসবের আয়োজন করলেন। রাত্রে খাওয়া দাওয়ার পর জয়শ্রীর মা জয়শ্রীকে বললেন, দেখিস মা, জামাইয়ের সেবা যত্নের যেন কোনো রকম ত্রুটি না হয়। জয়শ্রী মায়ের উপদেশ কানেই তুলল না। মা তখন মেয়েকে বকাবকি করে স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন। জয়শ্রী বিছানায় গিয়ে পিছন ফিরে শুয়ে পড়ল। শ্রীদত্ত বহু চেষ্টা করেও স্ত্রীকে খুশি করতে পারল না। বহুমূল্য অলংকার, দামি দামি শাড়ি যা এনেছিল সবই তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জয়শ্রী রাগে সব ছুঁড়ে ফেলে দিল। অনেক চেষ্টা করেও স্ত্রীর মন না পেয়ে শ্রীদত্ত বিফল মনোরথে ঘুমিয়ে পড়ল। স্বামী গভীর নিদ্রায় মগ্ন হলে জয়শ্রী স্বামীর আনিত বস্ত্র এবং অলংকারাদি পরে নিয়ে চুপি চুপি ঘরের বাইরে বেরিয়ে পড়ল। সে সময় এক চোর সেখানে দাঁড়িয়েছিল। এত রাত্রে বস্ত্রালঙ্কারে সজ্জিত একটি রমণীকে একা একা পথ চলতে দেখে সেও তার পিছু নিল। জয়শ্রীর বৃদ্ধা ধাত্রী কাছাকাছি থাকত। সেই রাত্রে বিষাক্ত সাপের দংশনে সে বিছানার উপর মরে পড়েছিল। জয়শ্রী কোথায় যাবে ঠিক করতে না পেরে ধাইমার বাড়িতে গিয়ে হাজির হলো। তারপর ধাইমাকে জাগাবার বহু চেষ্টা করলো, কিন্তু জাগাতে পারল না। তখন বাধ্য হয়ে জয়শ্রী আবার পথে বেরিয়ে পড়ল। চোর দূর থেকে সবই লক্ষ্য করছিল। সেই পথে বিশাল এক বট গাছ ছিল। সেই গাছে এক পিশাচ বাস করত। স্বামীর বিনা দোষে তাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে দেখে পিশাচ ক্রোধে দাঁত দিয়ে জয়শ্রীর নাকের ডগা কেটে নিয়ে গাছের উপর চড়ে বসল। চোর অবাক বিস্ময়ে দূরে দাঁড়িয়ে এসব ঘটনা দেখতে লাগলো। নাকের ডগা হারিয়ে জয়শ্রীর জ্ঞান ফিরে এলো। সে সোজা বাড়ি ফিরে এসে সহচরীদের জাগিয়ে সব কথা বলল। তারা চুপ করে রইল। দুশ্চরিত্রা রমণীর অসাধ্য কিছুই নেই। জয়শ্রী মনে মনে স্থির করল, শয়নকক্ষে গিয়ে আত্মস্বরে চিৎকার করে স্বামীর নামে কলঙ্ক প্রচার করব। জয়শ্রী চিৎকারে সবাই ছুটে এসে দেখে ওর নাকের ডগা নেই, আর তা থেকে পর্যাপ্ত রক্ত ঝরে মাটি পর্যন্ত ভিজে গেছে। জয়শ্রী তখন শ্রীদত্তের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই শয়তান আমাকে মারধর করে এই দুর্দশা করেছে। তখন সবাই মিলে শ্রীদত্তকে তিরস্কার করতে লাগলো। বেচারা শ্রীদত্ত ভালো মন্দ কিছুই জানে না। চিৎকারে ঘুম ভেঙে গিয়ে বিছানায় উঠে এসব কাণ্ড দেখে এমনিতেই আশ্চর্য হয়ে গেছে। তার উপর অযথা স্ত্রীর গঞ্জনা। সে কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। পরের দিবস প্রাতে জয়শ্রীর পিতা বিচারপতির কাছে শ্রীদত্তের নামে নালিশ করে এলে বিচারপতির লোক এসে শ্রীদত্তকে ধরে নিয়ে গেল। উভয় পক্ষ উপস্থিত হলে বিচারপতি জয়শ্রীকে জিজ্ঞেস করেন, তোমার এই দুর্দশা কে করেছে বলো? জয়শ্রী শ্রীদত্তের দিকে আঙুল উঁচিয়ে বলল, ওই করেছে। বিচারক তখন শ্রীদত্তকে জিজ্ঞেস করলেন, কি কারণে তুমি তোমার স্ত্রীর প্রতি এরকম অত্যাচার করেছো? শ্রীদত্ত তখন বলল, ধর্মাবতার, আমি এই ঘটনার বিন্দু বিসর্গও জানি না। এখন আপনার বিচারে যা হয় করুন।
বিচারক আর কারোর কথা না শুনে শ্রীদত্তকে দোষী সাব্যস্ত করে তাকে শূলদণ্ড প্রচার করলেন। বিচারের সময় চোরও সেখানে উপস্থিত ছিল। নির্দোষীর মৃত্যুদণ্ড শুনে সে সোজা বিচারকের সামনে গিয়ে বলল, হুজুর, মিথ্যেবাদী মেয়েটার কথা শুনে নিরপরাধ একজন লোককে হত্যা করবেন না। এই বলে চোর সব ঘটনা ব্যক্ত করল। চোরের কথা শুনে বিচারক হতভম্ব হয়ে গেলেন। বিচারক একজনকে ধাত্রীর বাড়ি পাঠিয়ে দিলেন। এদিকে সেই পিশাচ জয়শ্রী নাকের ডগা নিয়ে মৃতা ধাত্রীর মুখের ভিতর রেখে এসেছিল। সেই লোক ধাত্রীর বাড়ি গিয়ে মৃতা ধাত্রীর মুখে নাকের ডগা দেখতে পেয়ে বিচারকের কাছে নিয়ে এলো। এই অদ্ভুত ব্যাপার দেখে দর্শকদের বিস্ময়ের সীমা রইল না। বিচারক নির্দোষ শ্রীদত্তকে মুক্তি দিয়ে জয়শ্রীর শাস্তি বিধান করলেন এবং চোরকে পুরস্কার দিয়ে বিদায় দিলেন। বিচারকের কথা মতো জয়শ্রীর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। চূড়ামণি বলল, মহারাজ, আমি স্বচক্ষে এসব ঘটনা দেখে নারী জাতির উপর ঘৃণার সৃষ্টি হয়েছে। গল্প শেষ করে বেতাল বলল, মহারাজ বিক্রমাদিত্য, জয়শ্রী এবং নয়নানন্দের মধ্যে কে বেশি হতভাগ্য বলতে পারো? বিক্রমাদিত্য বললেন, আমার মতে দুজনই সমান। রাজার উত্তর শুনে বেতাল বলল, সাবাস সাবাস রাজা বিক্রমাদিত্য। তারপর অট্টহাসি হাসতে হাসতে আবার সেই গাছে ফিরে গেল। বিক্রমাদিত্য আবার ছুটতে ছুটতে শ্মশানে পৌঁছে সেই গাছের উপর থেকে বেতালকে নামিয়ে কাঁধে তুলে নিলেন। শুনছিলেন বেতালের চতুর্থ গল্প। কথক এবং বেতালের ভূমিকায় অয়ন, রাজা বিক্রমাদিত্যের ভূমিকায় অঙ্কিত, রাজা অনঙ্গ সেনের ভূমিকায় দীপঙ্কর, চূড়ামণির ভূমিকায় অয়ন, সারিকার ভূমিকায় অয়ন্তিকা, হেমগুপ্ত শেঠের ভূমিকায় উজ্জ্বল, নয়নানন্দের ভূমিকায় ঋতব্রত, পথিকের ভূমিকায় অয়ন, রত্নাবতীর ভূমিকায় স্নেহা, জয়শ্রীর ভূমিকায় মৌসুমী, জয়শ্রীর মার ভূমিকায় সঙ্গীতা, বিচারপতির ভূমিকায় অঙ্কিত, শ্রীদত্তের ভূমিকায় দীপঙ্কর, চোরের ভূমিকায় অয়ন, জ্যোতিষীর ভূমিকায় উজ্জ্বল। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে অয়ন। নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ। সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে বেতালের পরবর্তী গল্পগুলো নিয়ে। আজকের মতো বিদায়।